আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। তারেক রহমানের আগমন ঘিরে বিএনপিতে ব্যাপক উত্তেজনা। 300 ফিটের অভ্যর্থনায় 50 লাখ লোক সমাগমের প্রত্যাশা। জমিয়তের সঙ্গে 4 আসনে সমঝোতা। আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। সবকিছু ধ্বংস করে গণতন্ত্র হয় না। নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নেতাদের আইন সম্ভাবে প্রয়োগের নির্দেশ সিসির। দিল্লি, কলকাতা বাংলাদেশ মিশনের সামনে কট্টর হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। ভারতীয় হাইকমিশনারকে ডেকে গভীর উদ্বেগ ঢাকার। ঘটনা তদন্তের আহ্বান। আজকে এই জলবায়ু ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 17 জনের বিচার শুরু। ব্যাহতি চাওয়া সেনা কর্মকর্তাদের আবেদন খারিজ। নোয়াখালীর হাতিয়া রণক্ষেত্র চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন নিহত। আহত অনেকে হাসপাতালে ভর্তি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে লন্ডনে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ গ্রেফতার। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সমর্থন দেয়ায় সন্ত্রাসবাদ আইনের আওতায় পদক্ষেপ ব্রিটিশ পুলিশের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুরো খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান। জোরে সোরে চলছে বিএনপির প্রস্তুতি। রাজধানীর 300 ফুট সড়কের নামপাড়ায় প্রায় প্রস্তুত মঞ্চ। বাকি কাজগুলোও এগুচ্ছে দ্রুত বেগে। দলের প্রত্যাশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার এই উপলক্ষে ঢাকায় জড়ো হবে 1.5 কোটি মানুষ। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় পৌঁছাতে 10টি ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে। মঙ্গলবার সকালে 300 ফিট সড়কের মূল মঞ্চের আশেপাশে সেনাবাহিনীর মহড়া। তারেক রহমানের নিরাপত্তা এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয়, আর সেই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড়। ঠিক দুপুরবেলায় প্রস্তুতির সব কর্মকাণ্ড দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ করছে সবাই। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। সকাল থেকেই মঞ্চের সামনে মানুষের ভিড়। বেলা যত বেড়েছে ততই বেড়েছে বিএনপি নেতাকর্মীর সংখ্যা। সারা দেশ থেকে কেউ কেউ বাসে, কেউ ট্রেনে বা লঞ্চে আগেভাগে এসে পড়ছেন। উদ্দেশ্য একটি, তারেক রহমানকে এক নজর দেখা। আগামীতে বাংলাদেশের পট ভূমিকা চেঞ্জ করা হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে। আমরা সবাই একত্রিত হতে পারছি, তারেক রহমানকে সচক্ষে দেখবো সরাসরি, এটাই আমাদের কাছে বড় আনন্দের বিষয়। দেশের আনাচে কানাচে থেকে চলে আসছে এই মহেন্দ্রক্ষণটি দেখবার জন্য, একটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। 25 তারিখে এই পুরো বাংলাদেশের মানুষ এই ঢাকা শহরে জনসমুদ্র নামবে বলে আমরা বিশ্বাস করি। 300 ফিটে এয়ারপোর্ট থেকে শুরু করে সারা বাংলাদেশে 18 কোটি মানুষ 25 তারিখে অপেক্ষায় আছে। রোদের তেজ যখন কমে আসে, মানুষের ভিড় তখন আরও বাড়ে। একদিন আগেই মঞ্চের আশপাশে নেতাকর্মীদের উপস্থিতি। আমরা সবাই অপেক্ষা করছি, দেশবাসীর কাছে আহ্বান করব, আমরা সবাই সুশৃঙ্খলভাবে ঢাকায় আসব এবং সুশৃঙ্খলভাবে যাব। ওনার নেতৃত্বে আমরা নির্বাচন করব এবং ওনার নেতৃত্বে আল্লাহ যদি রহমত করে জনগণ আমাদেরকে ভোট দেয়, আগামী নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ওনার নেতৃত্বে আমরা রাষ্ট্র সরকার গঠন করব। বাংলাদেশের জনগণের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা, আমাদের খুশির কোনো সীমা নেই। ওনার যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আসতেছে এবং আমরা ওনাকে সহযোগিতা করার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। বিএনপি জানিয়েছে, ঢাকায় পৌঁছে 300 ফিটের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
আসন সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন দিল বিএনপি। এতে সারা দেশে অন্যান্য আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করবেন জমিয়তের নেতাকর্মীরা। থাকবে না খেজুর গাছ মনোনীত কোনো প্রার্থী। শরিকদের দেয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমিয়তের আমির বলেছেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং দেশের কল্যাণে পরীক্ষিত ও আস্থাশীল হওয়ায় সমঝোতার এই সিদ্ধান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে দুই দফায় 272 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও বাদ রয়েছে 28টি। এসব আসনে যুগপৎ শরিকদের সাথে সমঝোতার কথা আগে জানিয়েছে দলটি, কিন্তু এবার নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা থাকায় শরিকদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান বা আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। ওনাদের সময়ে দেশের দ্বিতীয় প্রস্তাবে সায় দেয় কওমি ঘরানার সবচেয়ে বড় রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম, আর এতে 4টি আসনে জমিয়তের খেজুর গাছ মার্কায় সমর্থন জানিয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত বিএনপির। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না, অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। 4টি আসন হল জমিয়তের আমির ওবায়দুল্লাহ ফারুকের সিলেট 5, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি নীলফামারী 1, জুনায়েদ আল হাবিব ব্রাউনবাড়িয়া 2 আর মনির হোসেন কাসেমি নারায়ণগঞ্জ 4। 5 জকিগঞ্জ কানাইঘাট মৌলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক, যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী, তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। এতে ধানের শীষ নিয়ে নির্বাচন করা হচ্ছে না রুমিন ফারহানা ও তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন সহ আলোচিত 4 নেতার। এসব আসনে তারা স্বতন্ত্র নির্বাচন করলে কি করবে বিএনপি? তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা অব্যাহত রেখেছে। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। এখনো 24টি আসনে বিএনপির মনোনীত বা সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা বাকি, যার মধ্যে ঢাকা 17 আন্দালিব রহমান পার্থ, ঢাকা 13 ববি হাজ্জাজ, ব্রাউনবাড়িয়া 6 জুনায়েদ সাকি, পিরোজপুর 2 মোস্তফা জামাল হায়দার এবং বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্নাকে সমর্থন জানাবে বিএনপি। তাছাড়া কয়েকজন যুগপৎ নেতাদের আসন নিয়েও চলছে সমঝোতা, যার ঘোষণা আসবে 2-1 দিনের মধ্যে। সর্বপ্রাচীন দল ঐতিহাসিকভাবে আমাদের সাথে তাদের সম্পর্ক আছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে দল দুটির নেতারা বলছেন, ফ্যাসিবাদের সাথে কোনো আপোষ করছে না তারা। বিএনপি মহাসচিব বলেন, মব করে পত্রিকা অফিস আগুনে পুড়িয়ে দিয়ে গণতন্ত্র কায়েম হয় না। সংলাপে আওয়ামী লীগের জন্য রিকনসিলিয়েশন কমিশন গঠনের পক্ষে মত দেন এনসিপি আহ্বায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি। বহুকাঙ্ক্ষিত এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি কি, এ নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টারের আয়োজনে ইলেকশন ডায়ালগ। মুখোমুখি বিএনপি, জামায়াত, এনসিপি ও বামজোটের শীর্ষ নেতারা। শেষ করতে চাই, সে কারণেই এই কৌশল। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে দলগুলো কি করবে এর প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। আমরা যদি জনগণের আস্থা নিয়ে সরকার পর্যন্ত দায়িত্বে যেতে পারি, অর্থনৈতিক আমরা সেই জায়গায় নিয়ে পৌঁছতে পারবো যে জায়গায় জনগণ অন্তত স্বস্তিতে থাকবে। আমরা যে বাংলাদেশ চাই, অর্থনৈতিক মুক্তি, সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা, পুলিশ, ব্যুরোক্রেসি সব জায়গায় যদি আমরা এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিতে পারি। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পলিটিক্স, পলিটিক্যাল পাওয়ার, ইভেন দ্য স্টেট অ্যাপারেটাস। সংলাপে জুলাই শহীদ পরিবারের একজন আওয়ামী লীগ নেতাকর্মীদের বড় দলগুলোতে যোগদান নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাব দেন নেতারা। একটা দুইটা ক্ষেত্রে হতে পারে, আমরা এখন পর্যন্ত আমাদের যেহেতু মনোনয়ন চূড়ান্তই করিনি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি,
কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাপসি এখন আমাদের আসেনি। এটা তো প্রশ্নই ওঠে না, এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা, প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিমটম দেখাতে হবে। তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব, দেবিদ্বার। সেখানে কিন্তু গতকাল না পরশুদিন 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দলটি নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছে না। এ নিয়ে নানা আলোচনার মীমাংসা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক। এখন সোসাইটিতে যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করেছে বা গণহত্যায় বা সন্ত্রাসে জড়িত ছিল না, তাদেরকে তাদের নাগরিক বা রাজনৈতিক অধিকার যে থাকতে পারে, যে কোনো দলে জয়েন করতে পারে, সেটা স্পষ্টভাবে বলতে হবে। এবং সেই ডিফারেন্সিয়েটটা আমাদের করা উচিত ছিল যে ফ্যাসিস্ট যে কোনো দলকে সমর্থন করাটা নৈতিকভাবে অপরাধ, কিন্তু তারা ক্ষমা চেয়ে সমাজে রিহেবিলিটেট হইতে পারে। রিকনসিলিয়েশন কমিশন করার পক্ষে আমরা এটা করার পক্ষে, কারণ এটা যদি না হয় আওয়ামী লীগের এই কোশ্চেনটা বারবার আসবে এবং এটা আমাদেরকে ভোগাতে হবে। ফ্যাসিবাদ পুনরাবির্ভাব ঠেকাইতে হলে আসল কাজ হলো ফ্যাসিবাদী চিন্তাধারা এবং সিস্টেম যেটা থেকে জন্ম নেয় সেইটাকে নির্মূল করতে হবে। বিএনপি মহাসচিব এ সময় বলেন, গণতন্ত্র দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মপ করে তা আদায় করা যায় না। আমি আপনার আমি আপনার মত তৈরি করে আপনাকে মেনে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র। আমরা সবাই পরস্পরকে এইভাবে আপনার ধ্বংস করার চেষ্টা না করে যদি গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা সেখানে কিছুটা সাফল্য অর্জন করতে পারব। নির্বাচনী এই সংলাপে র‍্যাব বিলুপ্ত, নির্বাচনের আগে পরে সংখ্যালঘুদের নিরাপত্তা, শ্রম আইন, গণমাধ্যমের স্বাধীনতা ও নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা হয়। নেতারা জোর দেন রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ইসি, এই অপবাদ ঘুচাতে চায় বর্তমান কমিশন। আইনের শাসন নিশ্চিত হলে সেটা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ ও সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন ভেঙে যাবে কিন্তু মচকাবে না। এ সময় পুলিশের মহাপরিদর্শক জানান, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সফল ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বাহিনী সক্ষম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ডিসি, পুলিশের আইজি, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও। সূচনা বক্তব্যে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবে না কেউ। নির্বাচনের সাথে জড়িত প্রত্যেককে আইন মেনে চলতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। আহ্বান জানান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতেরও। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। এবারে নির্বাচন ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে বলেন নির্বাচন কমিশনাররা। একটা ঘটনা অনেক ভালোকে ঢেকে দেয়। আমাদের শহীদ ওসমান হাদির ঘটনাটা ছিল সেই রকম। এরকম ঘটনা যেন আর ঘটতে না পারে সেই জন্য আমরা সতর্ক থাকি। আর ভ্যান্ডালিজম দেখতে চাই না, মব দেখতে চাই না, কোন ধরনের পেশিশক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। অসম্ভব। দিস ইজ নট টলারেবল। এবং ইউ উইল হ্যাভ ফুল সাপোর্ট অফ দ্য ইলেকশন কমিশন। অন্যায়হীনতার কোনো সুযোগ নেই। সামান্যতম কোনো ত্রুটি বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নিব না। নির্বাচন সফল, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি দিয়ে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তুলে ধরেন তাদের সক্ষমতার কথাও। ছোটখাটো ইস্যুতে দাবি দেওয়া, রাস্তা অবরোধ, সমাজে অস্থিরতা সৃষ্টি, এসব যে প্রচেষ্টা দেখতে পাই, আমরা মনে করি এগুলো বন্ধ করার সময় এসেছে। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে
নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। অতীতের যে কোনো সময়ের তুলনায় নিরপেক্ষ নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচনী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা। তখন আচরণবিধি প্রতিপালন করাটা একটি চ্যালেঞ্জ বলে আমি মনে করছি স্যার। অসহিষ্ণুতা, বিভিন্ন গুজব সৃষ্টিকতা, যেটা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এটা দেখতে পেয়েছি। এই বিষয়ে স্যার আমাদের বেশি আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাটেনশন দেওয়া দরকার, তাহলে আমাদের এলাকার পরিবেশ সুস্থ থাকবে। আইন বিধিবিধান মেনে কাজ করলে ইসি পাশে থাকবে, আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ভারতে বাংলাদেশ হাইকমিশন উপ হাইকমিশনারের সামনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের জেরে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। দেশটির রাজধানী নয়াদিল্লিতে স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় জড়ো হয় বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। দিল্লি ও কলকাতায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হয় সংঘর্ষ। বেশ কয়েকজনকে আটক করার দাবি করেছে ভারতীয় পুলিশ। উগ্রবাদী বিক্ষোভকারীদের তাণ্ডবে বিশৃঙ্খলে পরিস্থিতি ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে। বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে দিতে ব্যারিকেড ভেঙে হাইকমিশনে ঢোকার চেষ্টা উগ্র হিন্দুত্ববাদীদের। পুলিশ বাধা দিলে তৈরি হয় উত্তেজনা, যার জেরে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও হয়েছে। এ সময় বেশ কয়েকজন কট্টরপন্থীকে আটকের দাবি করেছে দিল্লি পুলিশ। বঙ্গীয় হিন্দু জাগরণ সহ কট্টরপন্থী অন্যান্য সংগঠনের সদস্যরা এদিন হিন্দু হুঙ্কার পদযাত্রার নামে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের দিকে যাত্রা শুরু করেছিল। তবে সেখানে পৌঁছানোর আগে বেগবাগান এলাকায় তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হয় সংঘর্ষ। বাংলাদেশের দীপু দাস নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকে মঙ্গলবার ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সকাল থেকেই দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার উপ হাইকমিশনের সামনে জোরদার করা হয় নিরাপত্তা। এরপরও স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় ঢুকে পড়ে উগ্রবাদীরা, যা জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। এছাড়া মধ্যপ্রদেশের ভোপালেও বিক্ষোভ করেছে কট্টরপন্থীরা। জম্মু কাশ্মীরেও হয়েছে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতে বাংলাদেশি মিশন ও কূটনৈতিকদের নিরাপত্তা নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন সরকার। আর দিল্লি সহ বিভিন্ন স্থানে উগ্র হিন্দুত্ববাদীদের পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি দেখানোর ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব সংকটের কূটনৈতিক সমাধানের তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তা না হলে চরমপন্থীরা এর সুযোগ নিতে পারে। এক্ষেত্রে প্রতিবেশী ভারতের রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি বলেও মত তাদের। দুদিন আগে দিল্লিতে বাংলাদেশ হাউজে রাতের বেলা হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা। কূটনৈতিক এলাকার মধ্যে ঢুকে বাংলাদেশের হাই কমিশনারের নাম উল্লেখ করে নানা হুমকি দেয় তারা। পাশাপাশি কলকাতার উপ হাইকমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টারেও হামলার চেষ্টা করে উগ্রপন্থীরা। সেই জেরে ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ। মঙ্গলবারও দিল্লি, মুম্বাই ও কলকাতায় পূর্ব ঘোষণা দিয়ে বাংলাদেশ মিশনের আশপাশে বিক্ষোভ করেছে তারা। এই ঘটনার প্রেক্ষিতে সকালে হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এসব নিয়ে উদ্বেগের পাশাপাশি দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের কঠোর বার্তা দেয় বাংলাদেশ। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার আসামি ভারতে পালিয়ে গেছে এমন খবরে সম্প্রতি চট্টগ্রামে দেশটির উপ হাইকমিশনারের বাসা সংলগ্ন এলাকায় বিক্ষোভের চেষ্টা করে আন্দোলনকারীরা। এর আগে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলবও করা হয়। এই তলব পাল্টা তলব অস্থিরতা ও উদ্বেগ বাড়াচ্ছে দুদেশের মধ্যে। এরকম সম্পর্কের অবনতি হলে দুদেশে চরমপন্থী যারা আছে তাদের মধ্যে এক ধরনের উত্থান শুরু হয় এবং সম্পর্ক তখন চরমপন্থীদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় চরমপন্থী অংশ
দুদেশের সম্পর্ক উত্তেজনার মধ্যে নিয়ে যেতে চায়, আমরা যেন সে উস্কানিতে পা না দেই এবং কোনোভাবেই কূটনৈতিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা চরমপন্থীদের হাতে ছেড়ে না দেই। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিবেশী ভারতের আন্তরিকতা সবচেয়ে জরুরি বলে মত বিশ্লেষকদের। বাংলাদেশের যে কনসুলেটগুলি আছে, অতীতেও আমরা দেখেছি ভারতে সেগুলির প্রতি আঘাত এসছে। দুই দেশের সরকারি একটা পর্যায়ে গিয়ে হয়তোবা কূটনৈতিকভাবে এই যে দূরত্বতা তৈরি হয়েছে সেটা নিরসন করার চেষ্টা করবেন, যেটা আন্তর্জাতিক মহলের জন্য এই মুহূর্তে কনসার্ন হিসেবে দাঁড়িয়ে। তবে এর জন্য ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলনটা আমার মনে হয় জরুরি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এ নিয়ে 6 বার তলব করা হলো ভারতের হাইকমিশনারকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভারতের মতো বৃহৎ প্রতিবেশী দেশের সাথে তিক্ততার সম্পর্ক চায় না অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা নিজেও বর্তমান সম্পর্ক উন্নয়নে নানা মাধ্যমে কথা বলছেন। একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ভারত বিরোধী যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তা রাজনৈতিক, এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। ভারতের সাথে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কেও কোনো প্রভাব পড়েনি বলে মনে করেন অর্থ উপদেষ্টা। ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এদিন 26টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ভারত থেকে 50,000 টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তান থেকে আরও 50,000 টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়, এটা যদি বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সঙ্গে। ভারতের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা তো ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে ভারতের হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ, আমি তো চিনি ওকে। সে বলেন না স্যার, আমরা উই আর ট্রাইং হার্ড। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। ব্যয় ধরা হয়েছে প্রায় 35,500 কোটি টাকা। জ্বালানি তেল পরিশোধন ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এটি অনুমোদন দেওয়া হয়েছে। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 20টি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়। টেবিলে উপস্থাপন করা হয় 2টি। পরে 46,419 কোটি টাকা ব্যয়ে সব প্রস্তাবই অনুমোদন করা হয়। পরিকল্পনা কমিশন জানায়, প্রকল্পটি বাস্তবায়ন হলে ইস্টার্ন রিফাইনারিতে 3 মিলিয়ন টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা সম্ভব। একই সঙ্গে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার 45 থেকে 50% পূরণ হবে। ফলে জ্বালানি তেলের সংরক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে। গুম ও নির্যাতনের আরেক মামলায় বিচার শুরু হলো শেখ হাসিনা, তারিক সিদ্দিক, 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের। মঙ্গলবার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিন গ্রেফতার 10 সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন। এই মামলায় আগামী বছরের 21 জানুয়ারি সাক্ষ্য গ্রহণ। এদিকে শতাধিক গুম ও হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ 14 জনকে গুম করে নির্যাতন করা হয়। 5 আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পান। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মঙ্গলবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ও ভিকটিম সাক্ষী আছেন, কিছু ইনসাইডার সাক্ষী আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন সংস্থার কিছু প্রতিবেদন ইত্যাদির আলোকে আমাদের সাক্ষ্য প্রমাণগুলো প্রতিস্থাপিত করা হয়েছে। এবং এর ভিত্তিতেই যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। বিচার শুরুর আগে এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গ্রেফতার 10 সেনা কর্মকর্তা। তারা গুমের অভিযোগ থেকে নিজেদের নির্দোষ দাবি করেন। আসামিদের র্যাব নাকি সেনা কর্মকর্তা হিসেবে বিচার হচ্ছে, এমন প্রশ্নে আদালতে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে তৈরি হয় বিতর্ক। এ সময় এজলাসে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
চিফ প্রসিকিউটর আজকের ট্রাইব্যুনালে এই বিষয়টি আবার উল্লেখ করেছেন এবং ট্রাইব্যুনালও এই বিষয়ে একমত পোষণ করেছেন যে এখানে র্যাবের বিচার হচ্ছে কিংবা র্যাবের অপরাধী সদস্যদের বিচার হচ্ছে। সেনাবাহিনীর কর্মকর্তা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যেটা মনে করি প্রসিকিউশনের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের ডিফেন্সের দায়িত্ব পালন করছি। এখানে একটা আইনি একটা গ্যাপ আছে। এদিকে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী বছর 4 জানুয়ারি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর হাতিয়ার চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 5 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় মেঘনার বুকে জেগে ওঠা জাগলার চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছিল সুখচর ইউনিয়নের মেম্বার মুনির গ্রুপের সাথে স্থানীয় প্রভাবশালী শামসু গ্রুপের। এরই জেরে সকাল থেকে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। দিনভর থেমে থেমে চলে সংঘাত, রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এটা মূলত চরাঞ্চলের জমি নিয়ে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে 5 জনের মরদেহ এই পর্যন্ত উদ্ধার হয়েছে। 1 জনের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালে আছে, আর 4 জনের মরদেহ এই মুহূর্তে আমাদের পুলিশ হাতিয়া থানা পুলিশ উদ্ধার করে হাতিয়া থানার দিকে নিয়ে আসতেছে। আর 1 জন আহত আছে, তাকে চিকিৎসার জন্য হাতিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছায়ানটে হামলা ভাঙচুর, দেশীয় সংস্কৃতির ওপর হামলা, বাংলাদেশের অস্তিত্বের ওপরও হামলা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংস্কৃতিক ব্যক্তিরা বলেন, সারা দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্প চর্চার ওপর আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারকে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং চর্চার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা। সংগ্রাম বা প্রতিবাদে গানই বরাবর আশ্রয় হয়েছে বাঙালির। গানের অন্তর্নিহিত শক্তি এই অঞ্চলের মানুষকে করেছে বলিয়ান। সম্প্রতি ছায়ানট ভবনে হামলা করেছে দুর্বৃত্তরা। ভাঙচুর আর লুট করে বাদ্যযন্ত্র, শ্রেণীকক্ষের উপকরণ। হামলা হয়েছে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়েও। বছরব্যাপী হামলা হয়েছে বাউলদের ওপর। বন্ধ হয়েছে অসংখ্য কনসার্ট। শিল্পচর্চার এমন সংকটকালে শিল্পীরা তাই বিকালে প্রতিবাদে দাঁড়ালেন ছায়ানট ভবনের সামনের সড়কে। প্রতিষ্ঠানটির শিল্পীরা ছাড়াও এখানে অংশ নেন দেশের শিল্পাঙ্গনের খ্যাতিমান মানুষরাও। আমার বিশ্বাস যে বর্তমান যে যারা সরকারে আছেন তারা আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে। বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না হয়, সেটার জন্য আমরা সরকারকে দাবি জানাইতে চাই যে এটা যেন তারা একটা প্রিভেন্টিভ স্টেপস নেন এবং এর সাথে জড়িত যারা যারা আছে তাদেরকে যেন অনতিবিলম্বে আইনের আওতায় আনা হয়। স্পষ্ট করে কথা বলি, আমাদের ভাষায় হয়তো আক্রোশ নেই, কিন্তু আমাদের ভাষায় যে ভালোবাসা আছে তাতে করে আমরা অনেক মানুষকে কাছে টানতে পারি, সেটাই তাদের ভয়। প্রতিবাদে অংশ নেওয়া শিল্পীদের চাওয়া সাংস্কৃতিক কর্মকাণ্ড বিঘ্নিত না হোক, মানুষে মানুষে সম্প্রীতি বাড়ুক। যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টে। আমাদের সংস্কৃতি চর্চার পথে কোনো বাধা আমরা মানি না, আমরা আমাদের কাজ করে যাব। আমি নিজেকে মনে করি আমি ছায়ানটের একটা অংশ, আমি নালন্দার একটা অংশ। আমরা মেনে নিতে পারছিলাম না যে আমরা ছোটবেলা থেকে আমরা দুজনই অঙ্কুর থেকে এখানে পড়ি। যারা এই কাজটা করেছে তারা ভালো করে নাই, কারণ এখানে হচ্ছে কি সংস্কৃতির প্রথম বিকাশ সেখান থেকেই শুরু। তো কেন আমাদের স্কুল পুড়িয়ে দেওয়া হলো, কেন আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হলো? তারা সরকারের প্রতি আহ্বান জানান শিল্প চর্চা আর শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মূল লক্ষ্য হচ্ছে সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া, আর তার বিপরীতে ছায়ানট তো যেটা শিল্পের প্রতিষ্ঠান, সঙ্গীতের প্রতিষ্ঠান, আর এই যে ঘৃণা, হিংসা, বিদ্বেষ সমাজে সঞ্চার করা হচ্ছে, তার বিপরীতে আমরা হচ্ছে ভালোবাসা নিয়ে মানুষ সবারই বাসরে ভালো, এই বাণী নিয়ে যে শিল্পের যে বাণী সেটা নিয়ে দাঁড়াতে চাই। জাতীয় সঙ্গীত বাংলাদেশের 22 কোটি মানুষের শক্তির উৎস। শিল্পীরা এই গানটি গেয়েই শেষ করেন প্রতিবাদী সমাবেশ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
25 তারিখের পর থেকে লাগাতার কর্মসূচি দেবে ইনকিলাব মঞ্চ। 30 কর্মদিবসের মধ্যে হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা ও দেশে ইনসাফ কায়েম করার আগ পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবার শপথ নিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে কোনো কর্মসূচি দেবে না সংগঠনটি। তবে এই 2 দিন ওসমান হাদির লড়াই সংগ্রাম নিয়ে সারা দেশে দেয়াল লিখনের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। এ সময় শপথে অংশ নিয়ে শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি মন্তব্য করেন, নির্বাচন বাধাগ্রস্ত করতেই হাদিকে হত্যা করা হয়, যে কোনো মূল্যে দেশের সুষ্ঠু নির্বাচন করতে হবে। এবং বাংলাদেশের আপামর জনসাধারণ দ্রুত খুনিদেরকে আমাদের সামনে উপস্থাপন করুন, নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয় খুনির বিচার করুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, তা আমরা কখনোই হতে দিব না। 24 এবং 25 তারিখে আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে শহীদ ওসমান হাদির এই লড়াইকে পুরো পৃথিবীর কাছে উপস্থাপন করুন। খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় আটক তনিমা তন্নিকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলার একমাত্র নামীয় আসামি তনিমা তন্নিকে সোমবার রাতে জিজ্ঞাসাবাদে আটক করা হয়। মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে দুপুরে ভুক্তভোগীর স্ত্রী ফাহিমা আক্তার ঝুমুর মামলাটি করেন। জাতীয় যুবশক্তির খুলনা জেলার যুগ্ম সদস্য সচিব তনিমা তন্নি সহ অজ্ঞাত 7 থেকে 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়। আহত মোতালেব হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন, তার অবস্থা শঙ্কামুক্ত। সোমবার নগরীর সোনাডাঙ্গার একটি বাসায় মোতালেবকে গুলি করা হয়। বাসাটি থেকে উদ্ধার করা হয় গুলির খোসা সহ মাদক। মাসখানেক আগে বাসাটি ভাড়া নেন তনিমা তন্নি। রোববার রাতে মোতালেব সহ 3 যুবক ওই বাড়িতে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে। গুলি তার কানের পাশে লেগে বেরিয়ে যায়। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা এবং মরদেহ পোড়ানোর চেষ্টা করা কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসের বাড়ি পরিদর্শন করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা। দুপুরে নাগরিক কোয়ালিশনের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ 18 জনের একটি দল দীপুর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন মানবাধিকার কর্মীরা। পরিদর্শন শেষে শহীদুল আলম বলেন, মবের ঘটনায় রাষ্ট্র ও আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলা দৃশ্যমান। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। যারা ধর্মের নামে সন্ত্রাস করছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মানবাধিকার কর্মীরা। মবের পরিচালিত যেই বিচার, সেটা থেকে আমাদের সরে অবশ্যই আসতে হবে এবং যারা এদের উস্কানি দিচ্ছে তাদেরকেও বিচারে আনতে হবে। ইসলাম ধর্মের অবমাননা কোনোভাবেই আপনি হত্যা করে আপনি ইসলাম ধর্মের প্রতি সম্মান আনতে পারেন না। এদিকে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে। সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন হয়। জেলা প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে বক্তারা বলেন, একটি গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই দীপুকে হত্যা করেছে। দ্রুত তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সহিংসতায় রণক্ষেত্র ভারতের আসাম রাজ্যের ওয়েস্ট কার্বি আংলং জেলা। ব্যাপক সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 48 পুলিশ সদস্য। এ সময় 8 বিক্ষোভকারীও আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্বি আংলং ও ওয়েস্ট কার্বি আংলং জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে 5 জনের বেশি মানুষের জমায়েত। সোমবার অধিবাসীদের পৈতৃক জমি থেকে অন্যান্য জাতিগোষ্ঠীদের উচ্ছেদের দাবিতে শুরু হওয়ায় আন্দোলন পরে রূপ নেয় দুপক্ষের সংঘর্ষে। পুলিশ ও সাধারণ জনতার সংঘর্ষের এই দৃশ্য ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলার। ব্যাপক সংঘাতে 48 পুলিশ সদস্য সহ আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। পুলিশ জানায়, নিজেদের জমি থেকে অন্যান্য জনগোষ্ঠীর দখলদারদের উচ্ছেদের দাবিতে গত 12 দিন ধরে অনশন করছিল কার্বি সম্প্রদায়ের বেশ কয়েকজন। তাদেরই একজনকে গ্রেফতারের গুজব ছড়িয়ে পড়লে শুরু হয় বিক্ষোভ। দোকানপাট ও যানবাহনে ভাঙচুর চালানো হয়। এতে আরেক পক্ষ ক্ষুব্ধ হলে সংঘর্ষ বেঁধে যায় দু গ্রুপের মধ্যে।
সোমবারের সংঘাত অব্যাহত থাকে মঙ্গলবারও। টানা দুদিনের সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্বি আংলং ও ওয়েস্ট কার্বি আংলং জেলায় 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে আসাম সরকার। 2 জেলার ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান প্রশাসনের। বিক্ষোভকারীদের থামাতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়। আমাদের উপর ককটেল ও পাথর নিক্ষেপ করা হয়েছে। তারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত 48 পুলিশ সদস্য আহত। সরকার সংকট সমাধানে প্রস্তুত। তাদের এখনই বিক্ষোভ বন্ধ করা উচিত। সহিংসতার মাধ্যমে তারা কিছুই অর্জন করতে পারবে না। বিক্ষোভকারীরা কার্বির খেরনি পুলিশ স্টেশনেও হামলার চেষ্টা চালায়। পুড়িয়ে দেওয়া হয়েছে কার্বি আংলং অটোনমাস কাউন্সিলের প্রধানের বাড়ি। সংঘাত পরিস্থিতিকে স্পর্শকাতর আখ্যা দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাজ্যের লন্ডনে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশে আয়োজিত এক বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এ সময় তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা আঁকা প্ল্যাকার্ড। পুলিশের দাবি, নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের প্রতি সমর্থন দেওয়ায় সন্ত্রাসবাদ আইনের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে আয়োজন করেছিল যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস। বিক্ষোভ থেকে থুনবার্গ ছাড়াও আটক করা হয় আরও 2 জনকে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।